হঠাৎ প্রেমে আসলো তুফান, ডুবলো তরি মাঝে। স্বপ্নখানা ভাঙতে দেখি সেই তুমি নেই কাছে। বিনিদ্র রাত জাগবে দুজন, দু চোখ ভেজা ঘুম। আবির রঙে রাঙা হবে ভালোবাসার মরশুম। নমস্কার বন্ধুরা, অভিমানী ভালোবাসার আরও একটি পর্বে আপনাদেরকে স্বাগত। অভিমানী ভালোবাসার 10ম পর্বে আজ গল্প পাঠে রয়েছি আমি, আপনাদের বন্ধু প্রীতম। আর রুদ্রজিৎ রায় এবং অন্যান্য বেশ কয়েকটি চরিত্রে আজ আমার সাথে রোজকার মতো রয়েছে অন্তরা। এর আগের পর্বে আপনারা শুনেছেন রুদ্রজিৎ এবং রাই একে অন্যের পরিপূরক হয়ে উঠছে প্রতিদিন, প্রতিনিয়ত। একসাথে কাটানো মুহূর্তগুলো ওদের জীবনের স্পেশাল মুহূর্ত হয়ে উঠছে প্রায় প্রতিটি ক্ষণেই। ওরা একসাথে কাটিয়েছে নানান রঙিন দিন। সরস্বতী পুজো কিংবা বসন্ত উৎসব, প্রায় প্রতিটি উৎসবেই একে অন্যের সাথে রাই এবং রুদ্রজিৎ মেতে উঠেছে আনন্দে। কিন্তু সবটাই কি এত সহজ হবে? ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে বেশ কয়েকবার। সব থেকে কঠিন ষড়যন্ত্রের মুখে পড়তে হয়েছিল বসন্ত উৎসব উদযাপনের দিন, যেদিন বহ্নিশিখা পরিকল্পনা করেছিল আবিরের সাথে কিছু হার্মফুল কেমিক্যাল মিশিয়ে যাতে রাইকে মাখিয়ে দিয়ে রাইয়ের ত্বকে সমস্যা তৈরি করা যায়। আসলে বহ্নিশিখা চেয়েছিল যে কোনো উপায়েই হোক রাইয়ের ক্ষতি করে রুদ্রজিতের বাড়িতে ঘটে যাওয়া অপমানের প্রতিশোধ নিতে। যদিও বহ্নিশিখার এই জঘন্য ষড়যন্ত্র কোনোভাবেই সফল হতে দেয়নি রুদ্রজিৎ। একদম আগলে রেখেছিল রাইকে। তারপরেই কলেজ থেকে কার্শিয়াংয়ে এক্সকারশনে যাওয়ার জন্য একটা পরিকল্পনা তৈরি হচ্ছিল বিভিন্ন ডিপার্টমেন্টে। আর এখানেই আরও বড় কোনো ঝঞ্ঝাট ঘটানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল বহ্নিশিখা। কলেজের সেই প্রথম দিন থেকে শুরু করে সরস্বতী পুজো, কলেজ ফেস্ট, ফ্রেশার্স ওয়েলকাম পার্টি, বসন্ত উৎসব, এমনকি একসাথে এক্সকারশনে যাওয়ার সেই দিনগুলো একে একে ছবির মতো ভেসে উঠছিল স্মৃতির পাতায়। রুদ্রজিৎ অনেকক্ষণ ধরে এই চিমনি গ্রামের ভিউ পয়েন্টে বসে ফেলে আসা দিনগুলোর স্মৃতিচারণ করছিল। ব্যাগ থেকে ট্যাবটা বের করে সেই কলেজ জীবনে তোলা ডিজিটাল ক্যামেরার ছবিগুলোর একটার পর একটা স্ক্রল করে যাচ্ছিল ও। আর ওর চোখের সামনে যেন মুহূর্তগুলো জ্বলজ্বল করে ফুটে উঠছিল হঠাৎ করেই, আবার সরেও যাচ্ছিল একে একে। কিন্তু তারপর কি হলো শুনুন আজকের পর্বে। রুদ্রজিতের এই ফেলে আসা জীবনের স্মৃতিচারণ করা কোনো নতুন ঘটনা নয়। যখন থেকে রুদ্রজিৎ তার জীবন থেকে হারিয়ে ফেলেছে রাইকে, রাই যখন ভুল বুঝে মুখ ফিরিয়ে নিয়েছিল রুদ্রজিতের দিক থেকে, সেই তখন থেকেই কিছু ছবি আর কিছু একসাথে কাটানো ভালো ভালো মুহূর্তের স্মৃতি নিয়েই আজও একা পথ হেঁটে চলেছে রুদ্রজিৎ। তবে হ্যাঁ, এখনও সময়ে অসময়ে বেনামি প্রোফাইল থেকে রাইয়ের সোশ্যাল মিডিয়ার প্রোফাইলগুলোতে নজর রাখে রুদ্রজিৎ। রাইয়ের অ্যানিমেটার হওয়া, তারপর এক সময় রাই যখন বিয়ে করে আমেরিকা চলে গেল, সব ঘটনার খোঁজ খবর রুদ্রজিৎ নিভৃতে বসে রেখে গিয়েছে। কার্শিয়াংয়ে এসে এক কথায় রুদ্রজিৎ নিজেকে নিজে নির্বাসন দিয়েছে। তাও আজ প্রায় বছর 5 হয়ে গেল। প্রতিদিনের স্কুলে পড়ানো এবং স্কুল থেকে ফিরে নিজের হোমস্টের খুঁটিনাটি বিষয়ে নজর রাখা এক গতে বাঁধা জীবনে আজ অভ্যস্ত হয়ে পড়েছে রুদ্রজিৎ। মাঝে মাঝে দম বন্ধ লাগলে রুদ্রজিতের কাছে
একটাই মাত্র অক্সিজেন, তা আর কিছুই নয়, রাইয়ের সাথে কাটানো পুরনো মুহূর্তের কিছু ছবি আর কিছু টুকরো স্মৃতি। তবে এই স্মৃতিচারণের মধ্যে রুদ্রজিতের সেদিনের স্মৃতি বড়ই কষ্টের, যেদিন রাই রুদ্রজিৎকে বলেছিল, আজ থেকে তোর মুখটাও আর দেখতে চাই না, কোনোদিন সামনে এসে দাঁড়াবি না আমার। কিন্তু কেন রাই, আমার অন্যায়টা কোথায়? তোর অন্যায়টা কোথায় সেটা জিজ্ঞেস করাটা তোর অন্যায়, যেন তুই কিছুই জানিস না। না, তোকে আমি যেমনটা ভেবেছিলাম তুই ঠিক তার উল্টোটা। কিন্তু কি ভুলটা আমি করলাম সেটা তো আমায় খুলে বল। তাই বুঝি তোকে এখন যা চোখে দেখলাম তার সম্পূর্ণ বর্ণনা করে শোনাতে হবে? কেন, তোর তোর খুব মজা হবে শুনতে। তুই এসব কি বলছিস? কিছুই তো বুঝতে পারছি না মাথা মুন্ডু। আর একটাও কথা বাড়াতে ভালো লাগছে না রুদ্র, এক্ষুনি আমার রুম থেকে তুই বেরিয়ে যা। আজ এক্সকারশনের শেষ দিন, কাল সবাই ফিরে যাচ্ছি, তাই আমি চাই না এখন কোনো সিন ক্রিয়েট হোক। আমি নিজে গিয়ে স্যারদের কমপ্লেন করার আগে তুই এখান থেকে বেরিয়ে যা। না, আর ফিরে তাকায়নি রুদ্র। রাগে অভিমানে মুখ ফিরিয়ে নিয়েছিল রাই। এই পাহাড়ে, এই কার্শিয়াংয়ে এসেই রাইয়ের সাথে ভুল বোঝাবুঝি শুরু, সেখানেই সব শেষ। তারপর কেটে গেছে মাঝের 9-10টা বছর, আর কখনো কেউ কারোর মুখোমুখি হয়নি। আর এই স্মৃতি বড়ই বেদনা দেয় রুদ্রজিৎকে আজও। অজান্তেই রুদ্রজিতের চোখের কোণটা চিকচিক করে ওঠে, গলাটা যেন মিউকাসে ধরে যায়। নিজেকে সামলে নিয়ে আবার হাঁটতে শুরু করে নিজের মতন। আজকের দিনটা অবশ্য রুদ্রজিতের কাছে এক অদ্ভুত অনুভূতির দিন। যেই কার্শিয়াংয়ে এসেই রাইয়ের সাথে প্রথম দূরত্ব তৈরি হয়েছিল, সেই কার্শিয়াংয়ে আবার খুঁজে পেল তার রাইকে, তাও আবার একেবারেই অচেনা রূপে। কি করছে এখানে রাই? কেনই বা এসেছে? কাউকে খুঁজছে কি ও? না, জানা নেই কোনো প্রশ্নের উত্তর। শুধু এটুকু জানে, রাই চেয়েছিল যাতে রুদ্রজিৎ আর তার চোখের সামনে কোনো দিন না আসে। রুদ্র আজও তার কথা রেখেছে। আজও রুদ্রর স্পষ্ট মনে আছে, এক্সকারশনে এসে কার্শিয়াংয়ের এই ইগল ক্র্যাগের ভিউ পয়েন্টে দাঁড়িয়ে রুদ্রজিৎ আর রাই দুজন মিলে এখান থেকে ওই দূরে চোখ মেলে একদিকে দেখেছিল নদীর সঙ্গম, আর অন্যদিকে দেখেছিল ভোরের আলোয় জলজল করে ফুটে ওঠা শায়িত বুদ্ধ কাঞ্চনজঙ্ঘাকে। আর ওই নদী আর কাঞ্চনজঙ্ঘাকে সাক্ষী রেখে ওরা একে অপরকে সেদিন কথা দিয়েছিল অনেক কিছুই, কিন্তু কথা দিয়ে কথা রাখা হলো না যে। এই জায়গাটা ছেড়ে কোনোভাবেই যেতে ইচ্ছে করছে না, জানিস? ঠিক বলেছিস, এক কাজ কর, চটপট পড়াশোনা শেষ করে এখানেই চলে আসি চল। ইস, এখানে চলে আসি বললেই চলে আসা যায়? এখানে এসে করবোটা কি শুনি? কেন, দুজনে একসাথে থাকবো। সে না হয় দুজনে একসাথে থাকবো, কিন্তু কাজকর্ম? অভাব আছে বুঝি? তুই এখানকার কোনো একটা স্কুলে চাকরি নিবি, তোর স্কুল শিক্ষক হওয়ার স্বপ্নটাও সত্যি হবে। আর আমরা এখানে একটা ছোট্ট বাড়ি বানাবো, সেই বাড়িতে আমরা পাহাড়ে ঘুরতে আসা মানুষদের থাকতে দেব, আর তাদের দেখভাল করব আমি। ও আচ্ছা, বাহ, দারুণ ব্যাপার তো। তার মানে তুই হোমস্টে চালাবি আর আমি চাকরি করব, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। শুধু সকালে কুয়াশা ঘেরা চা বাগানগুলোকে অথবা কাঞ্চনজঙ্ঘাটাকে সামনে রেখে দুজনে একসাথে চুমুক দেব চায়ের কাপে। রাজি? রাজি নই মানে? বিলকুল রাজি। চল চল রুদ্র, আমরা তাহলে তাড়াতাড়ি বড় হয়ে যাই। ও আচ্ছা, তার মানে এখানেই পার্মানেন্টলি থেকে যাব আমরা, তাই তো? হুম। আচ্ছা, তাহলে মোটামুটি তুই
প্রায় 1-2 বাক্স সর্দি কাশির ওষুধ সাথে করে নিয়ে চলে আসিস, কারণ এখানের যা ওয়েদার আর তোর যা গলার কন্ডিশন, তাতে তো তোর সারা বছর সর্দি কাশি লেগে থাকবে। ঠিক এমনটাই ছিল ওদের সেদিনের কথোপকথন। তবে বড় ওরা হয়েছে দুজনেই, কিন্তু এই কথা শুধু কথাই রয়ে গেছে। রুদ্র অবশ্য সত্যি সত্যি কার্শিয়াংয়ের স্কুলে চাকরি নিয়েছে, বাড়ি করেছে, আর সেই বাড়িটাকেই আধুনিক হোমস্টে বানিয়েও তুলেছে। শুধু পাশে থাকেনি রাই। রুদ্র হয়তো আজকের দিনটার জন্য অপেক্ষা করছে অনেক দিন, যেদিন রাইকে আবার এক ঝলক দেখতে পাবে। কিন্তু আজ এতগুলো বছর পরে এভাবে এক অচেনা রাইকে দেখতে পাবে, এমনটা বোধহয় কখনোই ভাবেনি রুদ্র। হঠাৎ করেই গলার কাছটা কি যেন একটা দলা পাকিয়ে আসছে, দম বন্ধ লাগছে রুদ্রর। স্মৃতির সুতোগুলো জট পাকিয়ে আসছে মাথার মধ্যে। সূর্য প্রায় অস্ত গেল। গোধূলির অন্ধকার ছড়িয়ে ছিটিয়ে পড়ছে পাহাড়ের গায়ে। অদ্ভুত সোঁদা গন্ধ আর শান্ত শীতল একটা অনুভূতি ছেয়ে যাচ্ছে চারিদিক। এখানে বহুক্ষণ ধরে বসে রয়েছে ও, যেন গোটা শরীরটা অবশ হয়ে যাচ্ছে, যেন এখনই জ্ঞান হারাবে ও। ঠিক তখনই, চলুন স্যার, একটু দেরি হয়ে গেল গাড়ি নিয়ে আসতে। আসলে কার্শিয়াং বাজারে জ্যাম ছিল খুব। হুঁশ ফিরল রুদ্রজিতের। বহু আগেই রুদ্র ফোন করেছিল রুদ্রজিতের পরিচিত ড্রাইভার কুশলকে। ছোটোখাটো চেহারার সাহসী ড্রাইভার কুশল এসে পৌঁছতেই তড়িঘড়ি ব্যাগপত্র গুছিয়ে ট্যাবটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে উঠে দাঁড়ালো রুদ্রজিৎ। হ্যাঁ কুশল, আসলে অনেকক্ষণ হলো অপেক্ষা করছি। শরীরটা অতটা ভালো লাগছে না, বুঝলে। সে কি? কিন্তু কেন? আপনি প্রথমে কোনো ডক্টরের কাছে যাবেন? না না, তার কোনো প্রয়োজন নেই কুশল, চলো বাড়ি ফিরব। রুদ্রজিৎ উঠে বসলো গাড়িতে, আর গাড়ি চলল চিমনি গ্রাম থেকে রুদ্রজিতের তৈরি করা অহলদারার হোমস্টের দিকে। ফোনটা বের করে রুদ্রজিৎ ডায়াল করলো হোমস্টের কেয়ারটেকার কাম ম্যানেজার প্রিয়াকে। প্রিয়া আসলে চন্দননগরেরই মেয়ে। সম্পর্কে রুদ্রজিতের দূর সম্পর্কের মাস্তুতো বোন হয়। পারিবারিক অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নয়, তাই যখন রুদ্রজিৎ হোমস্টে চালানোর কথা ভাবছিল, তখন প্রয়োজন ছিল একজন বিশ্বস্ত ম্যানেজার কাম কেয়ারটেকারের। সে সময় প্রথমেই রুদ্রজিতের মনে এসেছিল প্রিয়ার কথা, যার সত্যি সত্যি একটা কাজের প্রয়োজন ছিল। তারপর থেকে আজ 5 বছর প্রিয়া এখানেই থাকে। সত্যি বলতে কি, ও থাকে বলেই রুদ্রজিৎ অনেকটা নিশ্চিন্ত থাকে নিজের হোমস্টে এবং সেখানকার অতিথি আপ্যায়ন নিয়ে। হ্যালো প্রিয়া। হ্যাঁ দাদা, বলো। আজকের গেস্ট চেক ইন কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ, এই ঘন্টাখানেক আগে লাস্ট গেস্ট চলে এসেছেন, আর কোনো চেক ইন হবে না আজকে। ওকে, ঠিক আছে। তাহলে তুই ডিনারের প্রিপারেশনটা করতে থাক। আমি আর এই মিনিট 40 মধ্যে আসছি। আর শোন, আমার শরীরটা আজ বিশেষ ভালো নেই, তাই আজ আমি আর গেস্ট মিট করতে যাব না। তার চেয়ে বরং কাল সকালে গেস্টদের সাথে মিট করব। আমার রুমটা একটু তৈরি রাখিস। আজ আমি গিয়ে রুমেই ডিনারটা নিয়ে নেব, আর একটু তাড়াতাড়ি ঘুমিয়েও পড়ব। কাল সকালে বরং তাড়াতাড়ি ঘুম থেকে উঠে মার্কেট যাব। আর হ্যাঁ, কালকে স্কুল ছুটি নিচ্ছি। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি তোমার ঘর পরিষ্কার করিয়ে রাখছি। তুমি এসে ফ্রেশ হয়ে রেস্ট করো। সামান্য কথোপকথনের পর সন্ধ্যের অন্ধকারে চাদর মুড়িয়ে নেওয়া পাহাড়গুলোকে গাড়ির জানলার ভিতর থেকে দেখতে দেখতে এগোতে থাকলো রুদ্রজিৎ। পাহাড়ের প্রতিটা বাঁকে এক একটা অদ্ভুত সৌন্দর্য লুকিয়ে থাকে। শুধুই কি তাই, সকাল থেকে রাত্রি প্রতিটা মুহূর্তে পাহাড় রূপ বদলাতে থাকে। ভোরের সূর্যের আলো ফোটা পাহাড় ঠিক যতটা স্নিগ্ধ,
ততটাই গভীর আর ভয়ঙ্কর ঘন কুয়াশায় ঢাকা নিকষ অন্ধকারে জড়ানো পাহাড়ের আরও একটা প্রতিচ্ছবি। পাহাড়ের প্রতিটা রূপ, প্রতিটা ঋতু, প্রতিটা মুহূর্ত মানুষের মনের মতোই পরিবর্তনশীল। চনমনে মনকে এক ঝটকায় শান্ত করে দিতে পারে এই পাহাড়, আবার শান্ত মনকে চঞ্চল করে তুলতেও পাহাড়ের জুড়ি মেলা ভার। আর এই পাহাড়ের অচেনা পথের বাঁকে হঠাৎ যদি দেখা হয়ে যায় কোনো এক চেনা মানুষের সাথে, তাহলে তো তৈরি হয় এক অন্য অনুভূতি। এসব 7-5 চিন্তাভাবনার মধ্যে দিয়েই বেশ কিছুটা সময় কেটে গেল রুদ্রজিতের। কখন যে রাস্তাগুলো পিছনে ফেলে রুদ্র এসে পৌঁছল হোমস্টের সামনে, তা খেয়ালই করেনি রুদ্র। স্যার, আজকে আপনাকে বেশ চিন্তিত লাগছে, কোনো প্রবলেম? না না, আমি ঠিক আছি, কোনো অসুবিধে নেই গো। আমরা চলে এসেছি, আপনি ভিতরে গিয়ে রেস্ট করুন। ও দেখেছ, আসলে আমি খেয়ালই করিনি। হ্যাঁ স্যার, তাই জন্যই তো জিজ্ঞেস করছিলাম, আপনাকে দেখে বেশ চিন্তিত লাগছে। ও কিছু নয়। কোনো ক্রমে কুশলকে এড়িয়ে গাড়ি থেকে নেমে সোজা চলে গেল নিজের ঘরে। তারপর গিজারটা অন করে চলে গেল ওয়াশরুমে। কিছুক্ষণের মধ্যেই ফ্রেশ হয়ে বেরিয়ে এসে ইলেকট্রিক হিটারটা অন করে নিল। তারপর নিজের জন্য বানিয়ে ফেলল 1 কাপ গরম ধোঁয়া ওঠা দার্জিলিং চা। হয়তো সকাল থেকে চলে আসা অনেক স্ট্রেস, মাথার ভিতর জট পাকিয়ে থাকা অনেক চিন্তা এক নিমেষে মিটিয়ে ফেলবে এই কয়েকটা চুমুক। এই সময়টায় সন্ধে নেমে আসার সঙ্গে সঙ্গে একটা শীতল আমেজ ঘিরে ধরে গোটা পাহাড়টাকে। রাত বাড়তে থাকার সঙ্গে সঙ্গে কুয়াশা ঘন হয় আর ঠান্ডার প্রকোপ বাড়তে শুরু করে। তাই রাত্রি বাড়ার সঙ্গে সঙ্গেই এখানের জনজীবন খানিকটা হলেও থিতিয়ে পড়তে থাকে। এখন সবেমাত্র সন্ধে 8টা, কিন্তু পাহাড় জুড়ে এই সময়টায় শুধুই নিস্তব্ধতা আর শীতলতা। কোথাও এতটুকু কোলাহল নেই, নেই কোনো তৎপরতা। সন্ধ্যের অন্ধকারে ল্যাম্পপোস্টের টিমটিমে আলোয় চা বাগানটাকেও বড় বিষণ্ণ দেখতে লাগে। মন খারাপের সন্ধেবেলা এই বিষণ্ণ চা বাগানটার দিকে তাকিয়ে কেটে যায় অনেকটা সময়। এভাবেই দিনের পর দিন, মাসের পর মাস, ঘন্টার পর ঘন্টা কাটিয়ে ফেলেছে রুদ্রজিৎ। ঠিক কতটা সময় কাটিয়েছে তা কখনো হিসেব করে দেখেনি। হয়তোবা আরও অনেক মন খারাপের সময় কাটিয়ে ফেলবে আগামী দিনে। আবোল তাবোল চিন্তা হয়তো আবারও ভিড় করবে মাথার মধ্যে। আর ঠিক প্রতিদিনের মতোই তখন কোনো এক ফাঁকে চোখে নেমে আসবে ক্লান্তির শান্তির ঘুম। ঘুমের শেষে আবারও অপেক্ষা করবে আরও একটা নতুন দিন, আরও একটা নতুন সূর্য, আবারও সোনালি রঙের রোদের আভায় জলজল করে ওঠা কাঞ্চনজঙ্ঘার দিকে তাকিয়ে নতুন করে বাঁচতে ইচ্ছে করবে রুদ্রজিতের। আজও তার অন্যথা হলো না। এক দৃষ্টিতে ওই আলো আঁধারি চা বাগানটার দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুম এলো রুদ্রর চোখে তা টের পায়নি ও। এমনকি আজ ডিনার দিতে এসে প্রিয়া নিজেও বেশ কয়েকবার ডেকে ফেরত চলে গিয়েছে নিজের ঘরে। অন্যদিন এই সময়টাতে কাঠকুটো জ্বালিয়ে একটা ক্যাম্প ফায়ার মতো অর্গানাইজ করে ওপেন টেরেসে, তাও আবার রুদ্রজিৎ নিজেই। সেখানেই আলাপচারিতায় মেতে ওঠে নতুন নতুন গেস্টদের সাথে। কিন্তু আজ আর সেসব কিছুই হলো না ফিরে এসে। ঘুম থেকেই আজ ভোরবেলা বেশ তাড়াতাড়ি উঠে পড়ল রুদ্র। তারপর জ্যাকেটটা গায়ে গলিয়ে পা বাড়ালো লোকাল মার্কেটের দিকে। প্রতিদিনকার প্রয়োজনীয় বাজার রুদ্র নিজের হাতে করতেই ভালোবাসে। প্রতিদিনের গেস্টদের খাওয়ার মেনু বাজার থেকে ফিরে প্রাপ্ত সবজির ভিত্তিতে নিজের হাতে লিস্ট ডাউন করে রুদ্র। তারপর গোটা ব্যাপারটা প্রিয়াকে বুঝিয়ে দিয়ে তৈরি হতে চলে যায় নিজের ঘরে। ব্যাগ গুছিয়ে তারপর রওনা হয় স্কুলের উদ্দেশ্যে।
কিন্তু আজকের সকালটা অন্যরকম। মার্কেট থেকে ঘুরে এসে আজ আর স্কুলে যাওয়ার তাড়াহুড়ো নেই। তাই আজ রুদ্রজিৎ ভাবল এক কাপ গরম কফি নিয়ে আজ নিজের সাথে নিজে কিছুটা সময় কাটাবে ওই 3 তলার খোলা বারান্দায়। আবহাওয়া আজ বেশ ভালো, তাই কাঞ্চনজঙ্ঘাটাও আজ দৃশ্যমান। হয়তো সময়টা ভালোই কাটবে সাহিত্য বুদ্ধের দর্শনে। নিজের জন্য এক কাপ কফি বানিয়ে রুদ্র এসে বসল খোলা বারান্দার এক কোণে। কফির কাপে চুমুক দিতেই আঁতকে উঠল রুদ্রজিৎ। 3 তলার খোলা বারান্দার লাগোয়া ঘরটা থেকে গতকাল বিকেলের শেষ চেক ইন করা গেস্টকে বেরিয়ে আসতে দেখল রুদ্রজিৎ। এখন রুদ্রজিতের সামনে এক অদ্ভুত ঘোলাটে অন্ধকার ছেয়ে যাচ্ছে চারিদিকে। নিজেকে চিমটি কেটে দেখতে চাইল রুদ্রজিৎ। এটা কি সত্যি দেখছে ও, নাকি শুধুমাত্র দৃষ্টিভ্রম? না, তা তো হতেই পারে না। স্পষ্ট দেখতে পাচ্ছে রুদ্র, আজ 3 তলার ঘরের গেস্ট আর কেউ নয়, স্বয়ং রায়চৌধুরী। তাহলে কি আবার এতগুলো বছর পরে মুখোমুখি হবে রাই আর রুদ্র? তাদের মাঝখানের অভিমানের বরফ গলবে কি? তা জানতে অবশ্যই শুনতে হবে পরবর্তী পর্ব। আজকের পর্ব এতটুকুই। এতক্ষণ আপনারা শুনছিলেন অভিমানী ভালোবাসার 10ম পর্ব। প্রতিদিনের মতো কয়েকটা কথা বলে চলে যাব। যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট চাই। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। এখন থেকে আপনাদের প্রিয় ভালোবাসার মরশুম ওয়েবসাইটেও অ্যাভেলেবেল। www.ভালোবাসারমরশুম.com এই ওয়েবসাইটে সমস্ত লেটেস্ট গল্পগুলো শুনতে পাবেন আপনারা। ওয়েবসাইটের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আর তারই সঙ্গে রইল ভালোবাসার মরশুমের ফেসবুক পেজের লিংক। সম্ভব হলে ফলো করে দেবেন। যাওয়ার আগে বলে যাই, আগের পর্বে যে 10 জন সঠিক উত্তরদাতা প্রথম সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম। তারা হলেন মুন্না সামন্ত, মেঘা কর্মকার, স্নেহা দাস, সঞ্চারী নায়েক, শ্রীকান্ত ঘড়ুই, শুভঙ্কর মহিষ, চিত্ত মণ্ডল, অলি ঘোষ সহ অনেকেই। এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন হলো, প্রিয়া রুদ্রজিতের কে হয়? চটপট কমেন্ট বক্সে লিখে ফেলুন সঠিক উত্তর। প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম প্রতি পর্বের মতো আগামী পর্বে আবারও ঘোষণা করব আমরা। আজ তবে এটুকুই থাক। কথা হচ্ছে আগামী মঙ্গলবার ঠিক দুপুর 3:30 এবং আগামী শুক্রবার রাত্রি 8টায়। ততক্ষণ ভালো থাকবেন প্রত্যেকে এবং ভালোবাসার মরশুমকে সঙ্গে রাখতে ভুলবেন না।